হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গল্পের রামধনুতে সুস্বাগতম। আমি সন্দীপা। ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, শক্তিপদ রাজগুরুর লেখা পটলা সিরিজের সুন্দরবনে পটলা। সেদিন বিকেলে ক্লাবের মাঠে আমি, হোঁতকা, ফটিক, গোবর্ধন সবে ফুচকাওয়ালাকে ডেকে এনে ফুচকার আসর বসিয়েছি। দু একটা রসালো ফুচকা মুখে পুরে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি। এমন সময় পটলা এসে তার সাইকেলটা আমাদের পাশেই কাত করে ফেলে বলে উঠল, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। ওদিকে কত লোক বিপন্ন, অসহায়, আশ্রয় নেই, আর তোরা ফুচকা খাচ্ছিস। এই জন্যই দেশটার এই হাল। আমাদের ফুচকা খাওয়ার জন্য দেশের এমনি বেহাল অবস্থা কেন হলো তার কোনো কারণ বের করতে না পেরে হোঁতকা বলে, কি হইছে যে অমন চিল্লাচ্ছস? পটলা এবার হাতের খবরের কাগজখানা বের করে দেখায়। দেখ, সুন্দরবনের আবাদ অঞ্চলের কত মানুষ আয়লার ঝড়ে মারা গেছে, কত মানুষ সর্বস্ব হারিয়ে নদীর বাঁধে খোলা আকাশের নিচে অসহায় পড়ে আছে। খবরের কাগজে এইসব করুণ মুখগুলোর ছবি, আরো কত সর্বনাশের ছবি ছাপা হয়েছে। পটলার কাকার এখানে বিরাট করাতকল। ওখানে বড় বড় নৌকা বোঝাই হয়ে সুন্দরবন থেকে গেঁয়ো কাঠ আসে। তার থেকেই তৈরি হয় চায়ের লাখ লাখ পেটি। এছাড়া কেওড়া, গড়ান, অন্য সব দামি কাঠও আসে। সরকারি পারমিট নিয়ে সুন্দরবন থেকে বড় নৌকায় করে ভালোই কাঠ আনা হয়। তাই সুন্দরবনের সঙ্গে পটলাদের একটা নিবিড় সম্পর্ক আছে। ফরেস্ট অফিসাররাও ওদের চেনা জানা। বেশিরভাগ কাঠুরিয়াই সুন্দরবনের ওই আবাদ অঞ্চলের বাসিন্দা। তাদের এই পরম বিপদের দিনে তাই পটলা চিন্তায় পড়েছে। পটলারা কুলেপাড়ার নামী পরিবার। দু তিনটে কারখানা ছাড়া অন্য ব্যবসাও আছে বাবা কাকাদের। আর পটলা ওই বংশের একমাত্র বংশধর। তার ঠাকমারও বিরাট সম্পত্তি। কুলেপাড়ার বাজারটাই তার। তাই মা লক্ষ্মীর দরাজ দাক্ষিণ্য। আমাদের ক্লাবে পটলাই ট্রেজারার কাম ক্যাশিয়ার, আর তার ঠাকমাকেই আমরা সভানেত্রী করেছি। তাই পটলার নির্দেশ আমাদের মানতে হয়। অবশ্য পটলার খামখেয়ালিপনার জন্য সে নিজে বহুবার বিপদে পড়েছে। আমরাও সেই বিপদে জড়িয়ে গেছি, অনেক কষ্টে উদ্ধার পেয়েছি। তবু পটলার সেই খামখেয়ালিপনাকে থামাতে পারিনি। আমি বলি, আয়লার তাণ্ডবের কথা শুনেছি, কিন্তু আমরা কি করতে পারি? সরকারি সাহায্য নিশ্চয়ই যাবে। পটলা বলে, তবু পঞ্চপাণ্ডব ক্লাবও যাবে ওখানে। আমরাও সেবা কেন্দ্র খুলব, আর তো মানুষের সেবা করব সেখানে। ফটিক বলে, হ্যাঁ, ওই কুমির, ডাকাত আর রয়্যাল বেঙ্গল টাইগারের মুলুকে যাবি সেবা করতে? বাঘ কুমিরই আমাদের সেবা করে দেবে। শুনেছি জলদস্যুও আছে। পটলা বলে, কাওয়ার্ড, মানুষের বিপদে এগিয়ে যাবি না? এত ভয়ের কি আছে? তোরা না যাস, 11 বুলেটসের ছেলেদের নিয়েই যাব। তোদের সঙ্গে আর নো কানেকশন। পটলা চলে গেলে ক্লাব, ক্লাবের ঘর, খেলার মাঠ, ক্লাবের অর্থবল সব চলে যাবে। 11 বুলেটস ক্লাব পটলাকে পাওয়ার জন্য অনেক কৌশল করেছে। পটলাকে আমরা হারাতে চাই না নিজেদের স্বার্থে। হুঁতকা বলে, পটলা, তোর প্ল্যানটা ভালোই। যখন কইছিস জামু সেমাদল লই।
তার আগে ব্যাপারখানা একটু ভাইবালই। পটলা শান্ত হয়ে বলে, তা ভাব, তবে ব্যবস্থা সব হয়ে যাবে। রিলিফের প্রথম কিস্তির মাল, কাপড় চোপড়, কম্বল, চাল, চিঁড়ে, ওষুধ সব। দ্বিতীয় কিস্তির মাল সব কাকাবাবু ব্যবস্থা করে দেবেন। ওখানের ফরেস্ট অফিসার, স্থানীয় লোকজনও কাকাবাবুর চেনা, তারাও সহযোগিতা করবে। আমরা এর মধ্যে আলোচনা করে সব ব্যবস্থাই করে ফেলেছি। যাবার সব আয়োজন হয়ে গেছে। পটলার কাকাবাবুর সেই মাঝির দল নৌকা নিয়ে থাকবে ন্যাজার্টে। নিজেদের মালপত্র আর রিলিফের মাল নিয়ে ট্রাকে করে ন্যাজার্টে গিয়ে সেখানে নৌকায় মাল তুলে আমরা নদীপথে সুন্দরবনের আবাদ অঞ্চল, মানুষমারি, হাটতলায় ক্যাম্প করব। সেবাসহ চলবে আমাদের রিলিফ ক্যাম্প। পটলার ঠাকমা আমাদের বলেন, সুন্দরবনে শুনেছি বাঘ কুমিরের রাজ্য, ডাকাতও আছে, পটলার উপর নজর রাখবি। পটলার কাকাবাবু বলেন, পাশেই ফরেস্ট অফিস আছে। ফরেস্ট অফিসার আমার খুব চেনা, তাকে গিয়ে রিপোর্ট করবে। ওদের ওখানে সৌরশক্তির ফোনও আছে, যোগাযোগ করবে ওখান থেকে। এর মধ্যে পটলার কাকার চেষ্টাতেই আমাদের ক্লাবে প্রেস মিটিং করা হয়েছে। চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে যে পঞ্চপাণ্ডব ক্লাব সেবাব্রত নিয়ে আবাদের দুর্গম অঞ্চলে যাচ্ছে। পটলা দু একবার কাকার সঙ্গে সুন্দরবনে গেছে, সে এসব পথ কিছুটা চেনে। সুন্দরবনের গভীরেও সে গেছে। আমাদের কাছে সুন্দরবন আবাদ অঞ্চল পুরোপুরি অচেনা। ন্যাজাটের ঘাটে এসে নদীর রুদ্র বেগ দেখে শিউরে উঠি। সুন্দরবনের নদীগুলো নাকি এর চেয়েও অনেক বড়। মানুষের বসত হয়েছে আবাদ অঞ্চলের বন কেটে। চারদিকে নদী, শুধু নদী নয়, সমুদ্রের অসংখ্য খাঁড়ি সুন্দরবনকে ঘিরে রেখেছে। মাঝে মাঝে এক একটা দ্বীপ, মানুষের বসত রয়েছে সেইখানেই। দ্বীপের চারপাশে উঁচু বাঁধ দিয়ে সেই নোনা জলরাশিকে আটকে মানুষজন সেই দ্বীপগুলিতে কোনো মতে বাস করে। জমিতে বৃষ্টির জলের ভরসাতে কিছু চাষ আবাদ হয়, ফসল সামান্যই হয়। ধান হয় একবার, তাতে দিন চলে না। তাই নদীতে মাছ ধরে বনের গাছ কেটে না হয় মধু সংগ্রহ করে কোনো মতে বেঁচে থাকে। এবার আয়লার তুফানে নদীর জল ফুলে উঠে সেই ভেরি বাঁধগুলোকে তছনছ করে নোনা জলে মাঠ, ঘরবাড়ি, ক্ষেত, খামার সব ডুবিয়ে দিয়েছে। ক্ষতিটা বেশি ঘটেছে দক্ষিণ দিকেই, অর্থাৎ আবাদের শেষ প্রান্তে। তারপরই রয়েছে সুন্দরবনের গভীর আদিম অরণ্য। সেখানে মানুষের বসতি সম্ভব নয়। বাঘ কুমির কামটের রাজ্য। আর আছে জলদস্যুদের ঘাঁটি। তারা ধনী মহাজনদের নৌকা লুট করে, ধনী গৃহস্থের ছেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। ওসব বেশি ঘটে নিচের দিকে। ন্যাজাট ঘাটে ট্রাক থেকে মালপত্র বড় নৌকায় তুলে ভাটার সময় আমাদের যাত্রা শুরু হলো। এখানে নৌকা চলাচল করে জোয়ার ভাটার হিসেব করে। জোয়ারের সময় সমুদ্র থেকে জলস্রোত বেশ কয়েক ফিট উঁচু হয়ে নদীতে ঢোকে। সেই জলস্রোতে নৌকাগুলো উত্তরের দিকে, অর্থাৎ অরণ্যভূমি থেকে জনবসতির দিকে চলে আসে। আবার প্রায় 6 ঘন্টার পরেই সেই জলধারা সমুদ্রের দিকে নেমে যায় ভাটার টানে। নিচের দিকে যারা যায় তারা তখন যাত্রা শুরু করে। 2 ঘন্টা পর আবার জোয়ার আসে। তখন তারা নোঙর করে যাত্রার সাময়িক বিরতি ঘটায়। এই সময় মাঝিরা খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেয়।
পরবর্তী ভাটায় আবার শুরু হয় তাদের যাত্রা। অকুল গাং বেয়ে ভেসে চলেছি আমরা। মাঝিদের মধ্যে একটা তরুণ ছেলেও রয়েছে, নাম হামিদ। সে নৌকাতে এনেছে তার প্রিয় মোরগটাকে। বেশ তরতাজা চেহারার মোরগটা হামিদের সঙ্গী। হোঁতকা বলে, মোরগখানা বেশ জব্বর, আজ রাতে ওর মাংসই খামু। হামিদ হোঁতকার লোলুপ দৃষ্টি থেকে মোরগটাকে আড়াল করে বলে, ওকে কি খাবে বাবু? ওই আপনাদের মাংস আনি দিবে। আমরা অবাক হই, ও কোথা থেকে মাংস আনবে? হামিদ বলে, দেখবেন কেমনে আনে। নৌকা ভেসে চলেছে। কিছুক্ষণ নদীর দিকে চেয়ে আমরাও ক্লান্ত। দুপুর হয়েছে। সর্দার মাঝি বলে, জোয়ার আসতে পারে এইবার। নৌকা নোঙর করবার ঘাটও নেই, নির্জন নদী তীর। দু একটা গাছ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আশেপাশে গ্রাম হয়তো আছে। গরু চড়ছে, কুকুরের ডাক, দু একজন মানুষের কথার শব্দ ছাড়া আর কিছুই নেই। ওখানেই নদীর ধারে নৌকা নোঙর করে আমাদের রান্নার আয়োজন চলছে। আমরা ৫-৬ ঘন্টা নৌকাতে আটকে থেকে এবার ডাঙায় নেমেছি। হামিদ তার মোরগটাকে ছেড়ে দিতেই মোরগটা বার দুয়েক গলা তুলে কোকর কক শব্দ করে নিজের আবির্ভাবের কথা ঘোষণা করে উধাও হয়ে গেল মুক্তির আনন্দে। হুৎকা বলে, পাছে আমরা মোরগের মাংস খাই, তাই বেটা মোরগটারে ছেড়ে দিল, দেখছস। বেলা বেড়েছে, এর মধ্যে রান্না হয়ে গেছে। আমাদের স্নান খাওয়াও সারা। বড় নৌকার পেছনে একটা ছোট নৌকা বাঁধা আছে। এখানকার নদীতে কেউ নামে না কামোটের ভয়। ওরা হাঙরের ছোট প্রজাতি। জলে নামলে মানুষের গা থেকে নিমেষের মধ্যে নাকি মাংস তুলে নিতে পারে, তাই মানুষ ওদের ভয়ে জলে নামে না। ওই ছোট নৌকায় দাঁড়িয়ে ছোট বালতি করে নদীর জল তুলে নৌকাতেই স্নান পর্ব শেষ করে। এদিকে জোয়ার শেষ হলে এবার ভাটার টানে শুরু হবে আমাদের যাত্রা। আমরাও তৈরি। ঠিক মতো চললে রাত্রি ৭টার মধ্যেই পৌঁছে যাব ক্যাম্পে। ওদিকে হামিদ উসখুস করছে, তার হাতে একটা মাছ ধরার জাল। মোরগটা এখনো ফেরেনি। সর্দার মাঝি বলে, জাহান্নামে যাক তোর মোরগ। এই নোঙর তোল, পাল টাঙা। এই ভাটার টানে না পৌঁছতে পারলে রাতভর পথে থাকতে হবে। হামিদ বলে, আসবে, মোরগ ঠিক ফিরে আসবে। এবার গলা তুলে হামিদ ডাক দিচ্ছে, আয় আয় আয়। হঠাৎ শব্দ শোনা যায়, কোঁকর কোঁক। নদীর ভেড়ির বাঁধ দিয়ে মহারাজের মতো হেলতে দুলতে আসছে হামিদের মোরগটা। ও বোধহয় এর মধ্যে আশেপাশে জনবসতিতে গেছিল। সেই মোরগের পিছনে আছে ২-৪টা স্থানীয় মুরগি। মোরগটা যেমন বিজয়ী সেনাপতির মতো আসছে, তার পিছনে আসছে অনুগত সহচরের মতো অন্য মুরগিগুলো। নদীর বাঁধ থেকে মোরগটা নেমে এবার নৌকার দিকে আসছে। পিছনে ওই মুরগির দল। হামিদও তৈরি ছিল। নিপুণ হাতে জাল ফেলতে মুরগিগুলো ঝটপট করে পালাতে গিয়ে গোটা ৫ বড় সাইজের মুরগি জালে পড়েছে। সেও তাড়াতাড়ি জাল সমেত মুরগিগুলোকে নিয়ে মোরগটাকে ধরে নৌকায় উঠে যায়। চলো গা এবার। অর্থাৎ তার শিকার হয়েছে ৫টা মুরগি। আজ রাতে ভুরি ভোজি হবে। নৌকা এখন ভরা পালে ছুটে চলেছে।
গ্রামের লোক জানে না যে তাদের মুরগি কোথায় গেল। আমি বলি, এসব ঠিক না, এটা তো চুরি।" হামিদ বলে, এসব করতে হয় গো, মাংস তো খেতে হবে। ওর কথাটাকে ঠিক মেনে নিতে পারি না। বলি, যদি কোনোদিন ধরা পড়িস, তোর মোড়কটাকে শেষ করবে, তোকেও পেঁদাবে। দাঁত বের করে হাসে হামিদ। নৌকা ভেসে চলেছে, আর যত নিচের দিকে যাচ্ছে নদীর প্রসারতাও তত বাড়ছে। লোকালয়ের চিহ্ন ক্রমশ মুছে আসছে। শুরু হয়েছে আদিম অরণ্যভূমি। গভীর বনভূমির বুক চিরে দু একটা খাল এসে বড় গাঙে মিশেছে। গেঁয়ো, বাইন, কেওড়া গাছের ঘন গাছপালা ছড়ানো। মাঝে মাঝে দেখা যায় ছোট গাছের মতো ঘন হেঁতাল বন। ওই সব ঘন ঝোপগুলিতেই নাকি বাঘের আস্তানা। ঘন অরণ্যের মধ্যে হলুদ কালো গায়ের রং মিশে যায় বলে বাঘ লুকিয়ে থাকে এখানে। দেখা যায় অরণ্যচারী বাঁদরের দল। কোথাও দু চারটে হরিণ চড়ছে। নৌকার দাঁড়ের শব্দে তারা লাফ দিয়ে বনে ঢুকে যায়। নৌকায় হামিদ যখন মুরগিগুলোকে জবাই করে ডানা, পালক, নাড়ি ভুঁড়ি ফেলে দেয় নদীর জলে, তারপরেই দেখা যায় কামটের দলকে। আশেপাশেই ছিল তারা। রক্তের গন্ধ পেয়ে ধারালো দাঁত বের করে এসে গিলছে ওই সব। মানুষ পেলে জ্যান্তই গা থেকে সব মাংস তুলে নেবে। ফটিক বলে, আরে বাস, দেখছিস ওইগুলোকে? আমাদের প্রাকৃতিক ক্রিয়াকর্ম করার জন্য নৌকার গায়ে একটা কাঠের তক্তা আংটা দিয়ে আটকানো আছে। প্রাকৃতিক কাজকর্ম করতে হলে ওই আংটা ধরে তক্তাটায় বসে নদীর ওপর ঝুলন্ত অবস্থাতেই করতে হবে। হাত ফসকে গেলে পড়বে ওই হিংস্র কামট ভরা নদীতেই। হুঁতকার তো প্রাকৃতিক ক্রিয়াকর্ম বন্ধ হয়ে গেছে এসব দেখে। সর্দার মাঝি বলে, ভয় নাই, ঝুইলা পড়েন, তা না হলে সেই মহিষমারি হাটতলায় গিয়া যাইবেন। শুধুই, আর কত দূর? সর্দার বলে, আর আধ ক্রোশের পথ। বিকেল নেমেছে আদিম অরণ্যে। এদিকে লোকবসতিও প্রায় নেই। কোথায় এসেছি রে পটলা? পটলাও সাফ জানে না, তবে পটলার কাকার এক চেনা চাষি এদিকের পথঘাট চেনে। বন কাটাইয়ের কাজ করে। সে বলে, ওই যে দেখা যাচ্ছে মহিষমারির হাটতলা। দূরে দিগন্তের দিকে কি দেখালো সে। সূর্য তখন অস্ত গেছে, তবু নদীর বুকে তখনও রঙের খেলা চলছে। বনের দিক থেকে পাখিদের কলরব ওঠে। হাওয়ার টানে পালতোলা নৌকা নদী বেয়ে ছুটে চলেছে। কানা ছেলের নাম পদ্মলোচন। মহিষমারির হাটতলা দেখে এই কথাই মনে পড়ে। কোথায় জমজমাট হাট, দোকানপত্তর, লোকজন। জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা। সন্ধ্যা হয়ে গেছে। তাছাড়া আজ হাটবার নয়। দু চারটে ঘরে দোকানের মিটমিটে হ্যারিকেন জ্বলছে। ওদিকে একটা ছোট শেডের নিচে চা তেলে ভাজার দোকানে দু চারজন লোক বসে আছে। আবছা অন্ধকারে দু একটা টিনের গুদাম মতো দেখা যায়। আমাদের নৌকা পৌঁছতেই পটলার কাকার সেই কর্মচারী হাঁক ডাক দিয়ে দু তিনজন লোককে নিয়ে আসে। আমরা এতক্ষণ নৌকায় কুণ্ডলির মতো বসে থাকার পর ডাঙায় নেমে হালকা হই। মাটিতে পা দিয়ে কিছুটা যেন ভরসা পাই। চায়ের দোকানেই এসেছি আমরা। বাঁশ দিয়ে দুটো বেঞ্চি মতো করা। সেখানেই পরিচয় হয় তরুণ নিরাপদর সঙ্গে। এখানের প্রাইমারি স্কুলের শিক্ষক। এখানেই তার বাড়ি। সে বলে, সরকারি সাহায্য পাইনি এখনো, তবু তোমরা এসেছো, কাল দেখবে এখানের মানুষের হাল। আমরা বলি, সে কি মাস্টারমশাই, কাগজে দেখলাম
আয়লা বিধ্বস্ত মানুষের জন্য সরকার অনেক টাকা, অনেক সাহায্য দিয়েছেন। নিরাপদবাবু বলে, এখানে তো থাকছো 2-4 দিন, সবই দেখবে। সাহায্যের টাকা করেই নাকি অনেক আসে, সবই শুনি। চোখে দেখবে এবার কি হয়েছে। কথাটা শেষ হয় না। টর্চের আলোর ঝলক পড়ে, লোকজনের পায়ের শব্দ শোনা যায়। কয়েকটা লণ্ঠন হাতে বেশ কিছু লোকজন নিয়ে আসে আমাদের কার্তিকবাবু, সঙ্গে জাঁতরেল চেহারার একজন গোঁফওয়ালা ভদ্রলোক। কার্তিকবাবু বলে, পটলা, উনি বিভীষণ নস্কর, এখানের অঞ্চল প্রধান। পরোপকারী ভদ্রলোক উনি। আর প্রধানমশাই, এই হলো পটলা আর তার বন্ধুরা। সেবা কাজের জন্য এসেছে কলকাতা থেকে। বিভীষণ জরিপ করার চোখে দেখছে পটলাকে, আমাদের দিকেও। বলে, হুম, তাহলে তোমার সেই কাঠ মহাজন কলকাতার করাত কল মালিকের ভাইপো? কার্তিক বলে, শুধু ভাইপোই নয়, হবু মালিকও বটে। বিভীষণ খুশি হয়ে বলে, তা বেশ। তা মালপত্র মানে কাপড় কম্বল? হোঁতকা বলে, ওসব একলট আছে। কাপড়, কম্বল, গুঁড়ো দুধ, চিড়ে, ওষুধপত্র, সর্ষের তেলও কটিন আছে। বিভীষণ বলে, ওসব নৌকা থেকে নামিয়ে ওদিকের ওই গুদামেই রাখো। তোমাদের কাছেই তালা চাবি রাখবে। আমি তোমাদের থাকার ব্যবস্থা করছি। এর মধ্যে পটলা বলে, আমরা পাশের স্কুল বাড়িতেই থাকছি। ওখানের মাস্টার নিরাপদবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। বিভীষণ একটু যেন অবাক হয়। এর মধ্যে ওই মাস্টারের সঙ্গে কথাও হয়ে গেছে? ফটিক বলে, ঘরগুলো বেশ ভালোই, ওখানেই উঠছি, ওখানেই ক্যাম্প করব। এখন তো ছুটি চলছে। ততক্ষণে নৌকা থেকে লোকজন মালপত্র নামিয়ে ওদিকে টিনের শেড দেওয়া গুদামে রাখছে। হামিদ স্কুলের ওদিকে রান্নার ব্যবস্থা শুরু করেছে। বিভীষণ বলে, সাবধানে থাকবে। রাত বিরেতে হুটহাট বের হইও না। এদিকে আবার বাঘের আনাগোনাও শুরু হয়ে গেছে। জালের ব্যবস্থা করেছি। দেখো, স্কুল বাড়ির চারপাশে উঁচু বাঁশের খুঁটি করা। বাড়িটাকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। জালে মাছ ধরাও হয়। জাল দিয়ে ঘিরে রাখা হয় সুন্দরবনের বাড়িগুলি, যাতে সহজে জাল টপকে বাঘ বাড়িতে না ঢুকতে পারে। রাতের খাওয়া ভালোই হলো, মাংসের ঝোল আর ভাত। নিরাপদ মাস্টারের জন্যই স্কুল বাড়িতে আশ্রয় পেয়েছি। হোতকা বলে, মনে লয় এই মাস্টারের ওপর বিভীষণবাবুর খার আছে গিয়া। এখানে থাক বসুই না, খুশি হয় নাই ও। পটলা বলে, হতে পারে, কোনো গ্রাম্য বিবাদও থাকতে পারে। আমি বলি, গ্রাম্য বিবাদ নয়, নির্ঘাত স্বার্থের বিবাদ। ওই বিভীষণ প্রধানকে দেখে মনে হয় মাল সুবিধের নয়। ও বেটা গাঙের ধেরে কুমির, সব গিলে খায়। ফটিক বলে, এখন শুয়ে পড়, কাল সকালে ওসব ভাবা যাবে। দিনের আলো ফুটেছে। হামিদ বেশ কাজের ছেলে, ও এর মধ্যে চাও করে এনেছে। চা খাচ্ছি এমন সময় নিরাপদ মাস্টার এসে পড়ে। নিরাপদ বলে, চলো আশপাশটা ঘুরে এসে ক্যাম্পের কাজটা শুরু করবে। যেখানে থাকবে সেখানের পরিবেশ সম্বন্ধে একটু জেনে রাখা দরকার। আমি সব ব্যবস্থা করে রেখেছি। বের হয়ে এসে ভেরির উপর উঠলাম। হাটতলা বলতে বেশ খানিকটা ফাঁকা জায়গা, আর এদিক ওদিক ছড়ানো রয়েছে কয়েকটা রকমারি দোকান, 2-3টে মুদিখানা, একটা কাপড়, লুঙ্গি ইত্যাদির দোকান, একজন হাতুড়ে ডাক্তারের চালা ঘরের চেম্বার, ওদিকে 2-একটা চা, তেলে ভাজা, বাসি রসগোল্লার দোকান। সোম আর শুক্রবার এখানে হাট বসে। ওদিকে একটা খাল,
নদী থেকে বেরিয়ে ভেরির দিকে চলে গেছে। এদিক ওদিকে শুধু বাড়ির ধ্বংসস্তূপ। কেউ কেউ চালা ঘরে ত্রিপল না হয় প্লাস্টিকের চাদর টাঙিয়ে কোনো মতে গরু বাছুর যা বেঁচেছে তাদের নিয়ে বেঁচে আছে। আয়লার জলস্রোতে নদী বাঁধ ভেঙে লোকালয়ে তৈরি হয়েছে অস্থায়ী খাল। জমিতে ধানও আর নেই। নোনা জলে ডুবে গিয়ে সব ফসল শেষ হয়ে গেছে। আর মাটিতে নুনের ভাগ বেড়ে যাবার জন্য কোনো ফসলই লাগানো যায়নি। মানুষের শেষ বসত খালের ওদিকেই। এরপর জনবসতি আর নেই। আদিম অরণ্য গিয়ে মিশেছে সমুদ্রের সঙ্গে। তাই এখানে বন থেকে বাঘ প্রায়ই চলে আসে শিকারের সন্ধানে। সেই অসহায় মানুষগুলো সভ্যতার কোনো সন্ধানই পায়নি। স্বাধীনতার অধিকার থেকেও এরা বঞ্চিত। পটলা বলে, এত যে সাহায্য আসছে তার কোনো চিহ্নও তো দেখছি না। নিরাপদ বলে, এত দূর এসে তা পৌঁছয় না। মাল সবই ওঠে, কিন্তু বিভীষণবাবুর দলই তা গিলে ফেলে। এরা যেমন ছিল তেমনই রয়ে গেছে। এদিকটা একবার সরজমিনে দেখে আসতে আমাদের খানিকটা সময় লেগেছে। তবে এই দেখার ফলে এলাকার কিছু মানুষের সঙ্গে কথাও হয়েছে। অনেকেই সাহায্য কিছুই পায়নি, তবু মুখ ফুটে অভিযোগ জানাতেও তারা সোচ্চার নয়। একজন বয়স্ক লোক বলে, ওসব সাহায্য কোথায় যায় শুধোবেন না গো। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না। অর্থাৎ কুমির শুধু এখানের জলেই নয়, ডাঙাতেও আছে। আমার কথায় বৃদ্ধ বলে, তোমরা কলকাতা থেকে এসেছ, এইসব জেনে লাভ কি? ওদের চটিও না, ওরা সব পারে। আমরাও বুঝেছি এখানে কাজ করতে গেলে আমাদেরও বাধার সামনে পড়তে হবে। হোঁতকা বলে, তয় বাঘ কুমিরদের চেনারও দরকার। নিরাপদ মাস্টার বলে, দেখতেই পাবে তাদের, দেখবে তাদের অপার মহিমা। নিরাপদই আমাদের এর মধ্যে বেশ কিছু গ্রামের মানুষের নাম ঠিকানা দিয়েছে যাদের সাহায্যের খুবই দরকার। নিরাপদ বলে, সাহায্যের দরকার সকলেরই, আর সরকারি বাঁধগুলোও যাতে মেরামত হয় তার চেষ্টাও যদি করো, না হলে সামনের কোটালে সব কিছুই ডুববে। গ্রাম ঘুরে এসে দেখি এর মধ্যে হাটতলায় বেশ কিছু লোকজনও এসে গেছে। ওদিকে পঞ্চায়েত অফিস। হাটের মধ্যে সবচেয়ে বড় দোকানটাই বিভীষণ বাবুর। ওদিকে রেশন শপ। অবশ্য তার সামনে বোর্ড ঝুলছে, মাল নেই, সামনের সপ্তাহে আসুন। লোকজন বলে, বোর্ডটা 12 মাসই ঝোলে গো। চাল তেল চিনি কখন আসে কখন যায় কেউ জানে না। ওসব মেলে প্রধানবাবুর মুদিখানার দোকানে 3 গুণ দামে। আমাদের এখানে দেখে বিভীষণ বলে, রিলিফের কাজ করতে এসেছো না সুন্দরবন ভ্রমণ করতে এসেছো? এদিকে লোকজন সব এসে হাজির। এই নাও তাদের লিস্ট। এই লিস্ট দেখে রিলিফ দেবে। পটলা লিস্টটা নিয়ে বলে, ওদের লাইনে দাঁড়াতে হবে, আমাদের মাল যতক্ষণ থাকবে রিলিফ দেব। অবশ্য এর আগেই নিরাপদবাবুর লিস্টের সত্যিকারের কিছু না পাওয়া লোকেরা এসে আগে লাইন দিয়েছে। বিভীষণবাবু বলে, এই লিস্ট কোথায় পেলে? এর মধ্যেই নিরাপদ মাস্টার খেল শুরু করেছে দেখছি। পটলা বলে, ইনি কেন করবেন? আমরাই সকাল থেকে এলাকা ঘুরে এসব করেছি। এই প্রথম বিপন্ন মানুষগুলো কিছুটা সাহায্য পেল। প্রথম দুদিনেই সব মাল শেষ। পরের লট আসছে আজ বিকেলে। বিভীষণবাবু যে বেশ চটে গেছে তা বোঝা যায়। বলে সে, পরের বার ঠিক মতো বিলি না হলে এখানে তোমাদের রিলিফই দিতে দেব না। আমরাও এটা জানতাম।
প্রধানমশাই বিনা স্বার্থে আমাদের থাকতে দেবে না। আমরাও তাই এর মধ্যে ফরেস্ট অফিসারের সঙ্গে দেখা করেছি। ওদের ওখানে একটা গুদাম ঘরে যদি মাল রেখে রিলিফের কাজ করা যায়। তিনিও রাজি হয়েছেন। এসব কথা প্রধানকে জানানো হয়নি। বিভীষণ গভীর জলের মাছ। সে ভেবেছিল আমাদের প্রভূত মাল থাকবে তারই জিম্মায়। সে খুশিমতো তার কিছু পেটোয়া লোককে সাহায্য করবে, বাকিটা নিজেই আত্মসাৎ করবে। বহু সরকারি টাকা সাহায্যের জন্য এসেছে। বাঁধ তৈরির জন্য বহু অর্থ আসবে। বিভীষণই নানা ছলে সেসব অর্থের বেশিটা নিজে গিলছে। কলকাতাতেও বাড়ি ব্যবসা আছে তার, আর প্রধান হয়ে দেশ সেবার নামে নিজের সেবাই করছে। এবার এমএলএ হবে, মন্ত্রী হবে। এই বনরাজ্যে সেই হবে সর্বে সর্বা। দিনের আলোয় চারদিকের আরণ্যক পরিবেশ সুন্দরী দেখায়। কেওড়া গড়ান গাছের পাতায় আলোর আভা। কে যেন সুন্দরভাবে বনভূমিকে সাজিয়েছে। বিকেলের বেগুনি আলোর আভা পড়ে নদীর জলে। ক্রমশ আঁধার ঘনতর হয়ে আসে। সেই সঙ্গে নামে বিভীষিকার ছায়া। পাখিদের কলরব থেমে যায়। সবাই যেন কি নীরব ভয় কুঁকড়ে গেছে। তার মাঝে ভেসে আসে বাঘের গর্জন। জলের বিস্তারের চাপা গর্জনটাও ভেসে আসে। মানুষগুলো তখন নীরব, নিস্তব্ধ। মাঝে মাঝে বাঘের গর্জন শোনা যায় এদিকেও। কখনো গরু বাছুর, কখনো কোনো অসতর্ক মানুষকেও মুখে নিয়ে নদী খাল পার হয়ে বনে ফিরে যায়। সেদিন রাতেও বসতের দিকে চাপা গর্জন ওঠে। তারপরই শোনা যায় আর্ত চিৎকার। লোকজনের কোলাহল। কেউ লণ্ঠন মশাল হাতে সরকি বল্লম নিয়ে বের হয়। জানা গেল সেই রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে ডাকাতি হয়ে গেছে। বাড়ির লোকদের মারধরও করেছে। মাস্টারমশাই আগের দিন মোল্লাখার ব্যাংক থেকে নাকি মাইনের সঙ্গে একটা জমি কেনার জন্য 10,000 টাকা তুলেছিল। সেসব টাকা তো নিয়েছেই, সেই সঙ্গে বাড়ির শেষ সম্বল সামান্য গহনাও যা ছিল সব নিয়ে গেছে। পুলিশ থানা বহু দূরে। খবর দেবার উপায় দু একটা সোলার এনার্জির মোবাইল। তাই থেকে থানা খবর পায়। পুলিশ আসে পরদিন। ওরা নামেই আসে। চুরির কোনো কিনারা হয় না। মাস্টার বলে, এখানে চুরি ডাকাতি যারা করে তারা পুলিশের চেনা জানা, তাদের কেউই ধরা পড়ে না। বিভীষণবাবুও এসেছে। পুলিশকে সে বলে, আমার এলাকায় এইসব ছিল না। রিলিফের লোকজন আসার পর থেকে বাইরের লোকও অনেক আসছে। এসব তাদেরই কাজ। দোষটা যেন আমাদেরই। মাস্টারমশাই বলে, ওদের দোষ দিচ্ছেন কেন? ওরা তো এত লোককে সাহায্য করছে। বিভীষণ বলে, সমবায়ী সাহায্য করবে হে। কবে? আমরা মরলে? মাস্টার প্রশ্ন তোলে। বিভীষণবাবু ওদের কথার জবাব না দিয়ে চলে যায়। সেদিনই বিভীষণবাবু আমাদের বলে, তোমাদের মাল আমাদের গুদামে রাখা যাবে না। এবার সরকারি মাল আসছে, ওসব জায়গা খালি করে দিতে হবে। ব্যাপারটা অনুমান করেছিল পটলা আগেই। আমাদের মাল, গুদামের চাবি বিভীষণ ভেবেছিল ওর হাতেই দেব। তার থেকে কিছু আমদানিও করত। কিন্তু ওর কোনো কথাই আমরা শুনিনি। এমনকি ওর লোকদেরও কাজে লাগাইনি। বরং নিরাপদ মাস্টারের কথা মতোই প্রকৃত লোকদের সাহায্য করেছি। এতে বিভীষণের বদনামই হয়েছে। লোকে বলে প্রধানবাবু একাই সব খায়। আমাদের কাছে আর পৌঁছবে কি করে? নিরাপদবাবুই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা যে বিভীষণবাবু মেনে নিতে পারে না তা বেশ বুঝেছি। তাই বোধহয় নিরাপদবাবুকে বিপদে ফেলার জন্যই ওর বাড়িতে ডাকাতি করিয়েছে। এবার আমাদেরও নোটিশ দিয়েছে। আমরা বলি,
দরকার কি সেবাব্রতর কাজ করতে এসে বিপদ ডেকে আনা? ও আজ নিরাপদকে বিপদে ফেলেছে, কাল আমাদের বিপদে ফেলতে পারে। পটলা হোৎকার জেদ চেপেছে। ওরা বলে, কিষাণ জানে না আমরা ভীষণ হতে পারি। ও যদি বুনো আমরাও বাঘ আর তেঁতুল। ফরেস্ট অফিসার মিস্টার রায় সুন্দরবনে ফরেস্ট অফিস ঘুরে এই মহিমার রেঞ্জ অফিসে এসেছেন। ফরেস্ট অফিসটা হাটতলার একটু দূরে, দুই নদীর সঙ্গমস্থলে। এর দুদিকে আদিম অরণ্য, একদিকের খালটা বেশ ছোট। মিস্টার রায় বলেন, এই দিক দিয়েই বাঘ লোকালয় ঢোকে সহজে। এদিকে লোকালয় বলতে ফরেস্ট কর্তাদের কিছু কাঠের ঘর। ওপাশের গুদামেই এবার আমাদের বেশ প্রচুর মাল তোলা হয়ে গেছে। নিরাপদবাবুও এখন স্কুলের কাজের পর এখানেই থেকে রিলিফের কাজ দেখাশোনা করে। বিভীষণবাবুও নাকি আবার সদর থেকে রিলিফের মাল এনে তার দলের মধ্যে কিছু বিতরণ করেছে। অন্যদের বলে, মাল আর নেই, জানা কলকাতার বাবুদের কাছে। তারা বলে, তাই যাব, ওরাই তো দেবে। তুমি তো দাও শুধু কাঁচকলা, যেও এবার ভোটের সময়। বিভীষণ এই হতদরিদ্র লোকগুলোর শাসানি শুনে অবাক হয়। ওর অনুচর শিবু বলে, কর্তা শুনলেন ওদের কথা? কলকাতার বাবুরা ওদের মাথা খারাপ করে দিয়েছে, তারান ওদের, না হলে আরও কি হবে কে জানে। বিভীষণও বুঝেছে কলকাতার রিলিফের দল থাকলে তার আসন টলে যাবে। যেভাবে নিরাপদকে ওরা মাথায় তুলছে, শেষে নিরাপদই না এখানকার লিডার হয়ে যায়। আমরা দিনভর রিলিফের কাজ করি, বিকেলের পর থেকে আমাদের লোকগুলো যে যার ঘরে ফিরে যায়। তখন আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই। নির্জন নিস্তব্ধ হয়ে আসে বন বাংলো। আকাশ বাতাসে ওঠে হাওয়ার শনশন শব্দ। আধার নামে। এ যেন স্তব্ধ আতঙ্কময় এক দৈত্যপুরী। বনের দিক থেকে চাপা গর্জন ওঠে। একটা বাঘ বোধহয় শিকারের সন্ধানে এদিকেই আসছে। রাতের অন্ধকারে বাঘের ডাকটা খুব কাছ থেকে শোনা যায়। আমরা ঘুম ভাঙা চোখে জানলার বাইরে দেখি একটা কালো হলুদ ডোরা কাটা বাঘ নদীর ধারে নেমে এদিকেই আসছে। খানিকটা এসে এদিক ওদিক চেয়ে বাঘটা আবার ভেরির দিকে চলে গেল। অন্ধকারে আর দেখা গেল না তাকে। ডাকটা ক্রমশ দূরে মিলিয়ে যায়। আমরাও হাঁফ ছেড়ে বাঁচি। পরদিন সকালে উঠে ওই খবরটা পাই। একজন ফরেস্ট গার্ড এসে জানায়, দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে। আমাদের রিলিফের মালের গুদামের তালা ভেঙে কারা কাল রাতে বহু মাল নিয়ে গেছে। খবরটা শুনে আমরা ছুটে এসে দেখি গুদাম প্রায় সাফ। ফরেস্ট অফিসার মিস্টার রায়ও এসে হাজির হন। বলেন, সব মাল কারা কাল রাতেই নিয়ে গেছে। পটলা বলে, তাই তো দেখছি, কদিন কাজ বন্ধ থাকবে। আজই কলকাতায় খবর দিচ্ছি, রিলিফ দু একদিনের মধ্যেই এসে যাবে। কিন্তু কাল রাতে বাঘ বের হয়েছিল, চোরেদের বাঘকেও ভয় নেই। আমার মনে পড়ে সেই রাতেও বাঘ এসেছিল, আর নিরাপদ মাস্টারের বাড়িতে ডাকাতি হয়ে গেল। আমি বলি, পটলা, সেই রাতেও বাঘ এসেছিল, আর নিরাপদবাবুর বাড়িতেও চুরি হয়েছিল। পটলারও এবার যেন সন্দেহ হয়। আমাদের মনে হয় বাঘের সঙ্গে যেন চুরির একটা সম্পর্ক আছে। এর মধ্যে চুরির খবরটা ছড়িয়ে পড়েছে। অনেক লোকজনও এসে রিলিফ না পেয়ে ফিরে যায়। তাদের মুখের গ্রাস কারা কেড়ে নিয়ে গেছে। আসে বিভীষণবাবুও। বলে সে, এসব নোংরা কাজ এর আগে আমার এলাকায় হয়নি। পরপর দুটো চুরির কেস হয়ে গেল। আমি পুলিশ সাহেবকে লিখেছি, এর বিহিত হওয়া দরকার। পটলা চুপ করে শোনে মাত্র। বিভীষণবাবু বলে পটলাকে,
এখানে রিলিফ দিতে এসে ভুলই করেছো হে ছোকরা। খুব হয়েছে, এবার মানে ফিরে যাও। তারপর গলা নামিয়ে বলে, ওই নিরাপদ ছেলেটি আদৌ নিরাপদ নয়, বুঝেছো? পটলা নিরাপদকে চেনে, বিভীষণকেও চিনেছে, ওর সম্বন্ধে অনেক কথাই শুনেছে। তাই বলে পটলা, এখানে কে যে নিরাপদ তা বুঝি না, তবে বিভীষণবাবু যে একজন ভীষণ ব্যক্তি সেটা বুঝেছি। বিভীষণবাবুর গোঁফচোরা যেন রাগে খাড়া হয়ে ওঠে, তবু রাগ চেপে বলে, তাই নাকি? তা বেশ। বিভীষণ চলে গেল। আমি বলি, পটলা, ওকে আবার কেন চটাতে গেলি? পটলা বলে, ব্যাটা মজা দেখতে এসেছিল, ওকে মজা দেখিয়ে দেব। দুদিন ধরে আমাদের কাজ বন্ধ, কাল সন্ধ্যায় মাল এলে পরশু থেকে রিলিফ আবার চালু হবে। সেদিন বৃষ্টির রাত, আমি হোঁতকা আর পটলা হাটতলায় গিয়েছি, সামান্য কিছু কেনাকাটা করে ফিরছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। হাটতলায় দু চারজনের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আমরা ফিরছি বন বাংলোর দিকে। টিপ টিপ বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে বইছে এলোমেলো হাওয়া। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতা খুলেছি, তবে দমকা হাওয়ার বেগে ছাতা টিকছে না। পথ বলতে এবড়ো খেবড়ো জমি আর আল, বৃষ্টিতে পিচ্ছিল হয়ে গেছে আলপথ। গাছ থেকে বৃষ্টির ফোঁটাগুলো চুইয়ে পড়ছে। তিনজন ফিরছি, পিছনে পটলা। কেউ কাউকে তেমন দেখতেও পাচ্ছি না, তারার আলোও নেই, আকাশ মেঘে ঢাকা। হঠাৎ একটা শব্দ শুনে এদিক ওদিক চেয়ে দেখি, কয়েকটা ছায়ামূর্তি যেন কাকে টেনে নিয়ে নদীর বাঁধের ওদিকে নেমে গেল। আমি হাঁক পাড়ি, হোঁতকা! হোঁতকা আগে ছিল, সে কিছুই টের পায়নি, ফিরে চাইল সে। আবার হাঁক পাড়ি, পটলা! কোনো সাড়া নেই। হোঁতকা এসে পড়ে, কি হয়েছে? পটলারে দেখছি না। পটলার কোনো চিহ্নই নেই, ওর ছাতাটা একটা গাছের ওদিকে পড়ে আছে কাত হয়ে। পটলা গেল কোথায়? হোঁতকা গম্ভীরভাবে বলে, বাঘ আসেনি তো? বাঘ এলে গায়ের গন্ধ পেতাম, গর্জনও শুনতাম, ভিজে মাটিতে বাঘের পায়ের ছাপও থাকত, তাও নেই। আমাদের হাঁক ডাক শুনে দূর থেকে দু একজন মানুষও ছুটে আসে। এর মধ্যেই এখানের অনেক মানুষ আমাদের চিনেও ফেলেছে, তারাও খোঁজে। কেউ বলে, বড় শেয়ালেরই কাজ এটা, ওরা চুপিসারে আসে আবার চলে যায়, শেষকালে ওই পটলা বাবুকেই নিয়ে গেল। খবরটা ছড়িয়ে পড়েছে চারদিকে। মিস্টার রায়ও বন বিভাগের লোকজন নিয়ে এসে চারদিকে দেখে শুনে নদীর ধারে একটা গামছা পড়ে থাকতে দেখে বলেন, এটা কার? এদের কারোরই নয়। ওখানের ভিজে পলিতে বেশ কয়েকটা মানুষের পায়ের ছাপ, পটলার এক পাটি জুতোও পাওয়া যায়। মিস্টার রায় বলেন, বাঘ নয়, ওকে কারা মনে হয় জোর করে তুলে নিয়ে গেছে, এখানে এসব ঘটনা ঘটে। সেই রাতেই থানাতেও ফোন করা হলো। ক্যাম্পে ফিরে আসি, পটলা নেই, তার কি হলো কিছুই জানি না। হোঁতকা বলে, নির্ঘাত ওই বিভীষণের দলের কাজ, ওর পিছনে লেগেছিলাম আমরা। সেই রাতে আমার ঘুমও আসে না। এই দুর্গম অঞ্চলে রিলিফের কাজ করতে এসে নিজেরাই এত বড় বিপদে পড়ব তা ভাবিনি। নিরাপদবাবুও এসেছে, সেই বলে, এদিকে শুনেছি কারা দল বেঁধে নদীপথে হামলা করে, দেখবে ব্যাটা ঠিক মুক্তিপণও চাইবে এবার। পটলার বাড়িতেও খবর দিয়েছেন রায় সাহেব নিজেই। সকালেই বিভীষণ এসে হাজির হয়, তারপরই আসে দিগম্বর সিং, থানার ওসি নিজে। বিভীষণ বেশ চড়া সুরেই ওসিকে বলে, পুলিশ কি ডিউটি করছে স্যার? চুরি ডাকাতি সব হচ্ছে, আবার অপহরণ। এটা কি চম্বল হয়ে উঠল? শান্তিতে বসবাসও করতে দেবে না? ওসি বলে,
আমরা তদন্ত করছি, দেখি কি করা যায়। আমরা পুলিশ ফোর্স নিয়ে সুন্দরবনের সর্বত্র সার্চ করব, বিভীষণ বলে। তাই করুন, যেভাবে হোক ছেলেটাকে উদ্ধার করতেই হবে। এমন পরোপকারী ছেলে। পটলা ভাবতেই পারেনি যে তাকে কেউ এইভাবে বন্দি করে সোজা নৌকায় নিয়ে গিয়ে তুলবে। সে ছিল দলের পেছনে। অন্ধকার পথ, লোকগুলো হাটতলা থেকেই তাদের পিছু পিছু এসেছিল। বনের ধারে নদীতে রাখা ছিল তাদের নৌকা। জায়গাটা বেশ নির্জন আর বেশ কিছু গাছগাছালিতে ভরা। ওরা এই জায়গাটাতে এসে অতর্কিতে পটলাকে আক্রমণ করে। একজন ওকে মুখ চেপে ধরেছে। নাকে কি একটা যেন শুঁকিয়ে দিতে পটলার সব প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আর তখনই ওরা পটলাকে ঘাড়ে তুলে নিয়ে বন বাদার পার করে নৌকায় তুলে চলে যায় নদীর ওদিকে। বেশ খানিকটা ভাটাতে গিয়ে একটা ছোট খালে ঢুকে পড়ে। বন এখানে বেশ গভীর। পটলা কতক্ষণ নৌকার পাটাতনে এমনই অর্ধ অচেতন অবস্থায় পড়েছিল জানে না। যখন তার জ্ঞান ফেরে তখন সকাল হয়েছে। আকাশে তখন অন্ধকার মুছে সাদা ঝিনুক রঙের আলোর আভাস। সবুজ অরণ্য আলোয় ভরে ওঠে ক্রমশ। দূরে নদীর বুকে দেখা যায় জবা ফুলের রঙের তরুণ সূর্যকে। আকাশ বাতাস ভরে উঠেছে পাখিদের কলরবে। নৌকাও ভাসে ছন্দে, জলে স্রোতে। পটলা চোখ মেলে বিস্মিত দৃষ্টিতে সুন্দরবনের এই অপরূপ রূপকে দেখছে। হঠাৎ মনে হয় এখানে এলো কি করে। তারপর মনে পড়ে গত রাতের কথা। ওকে কারা আক্রমণ করেছিল। বাধা দিয়েও তাদের নিরস্ত করতে পারেনি। তারাই বোধহয় এই অরণ্য গভীরে তাদের ডেরায় তুলে এনেছে। কথাটা ভাবতেই পটলার মনটা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তবে এমনিতে পটলা বেশ সাহসী আর বুদ্ধিমানও। সে বুঝেছে এখন ভয় পেয়ে হাত পা গুটিয়ে থাকলে চলবে না। তার চেয়ে কি করা যায় তাই ভাবছে পটলা। যে লোকগুলো পটলার ওপর নজর রেখেছিল তারা ওকে উঠতে দেখে বলে, চুপচাপ নৌকাতে থাকবি, পালাবার পথ এখানে নেই। চারদিকে নদী আর বন, বাহাদুরি করতে গেলে বিপদে পড়বি। পটলা বলে, এ কোথায় এনেছ? কেন এনেছ? কে তোমরা? ওরা বলে, পারবি, সব বুঝবি রে ছোঁড়া, এখন চুপ করে থাক। পটলা দেখছে ওদের। বড় নদী থেকে খালটা ফিরে এসেছে একটা বাঁক নিয়ে। নদী থেকে এদিকটা দেখা যায় না। এই সুরক্ষিত জায়গাটাতে দু তিনটে বড় নৌকা রয়েছে। একটাতে উনুনও করা। বেশ কয়েকজন সন্ডা মতো লোক টুকিটাকি কাজ করছে। পটলা বুঝেছে এটা কোনো জলদস্যুর আস্তানা। দু একটা দ্রুতগামী ছিপ নৌকাও রয়েছে। এবার বুঝেছে কাদের পাল্লায় পড়েছে সে। তবে লোকগুলো তার সঙ্গে তেমন কোনো খারাপ ব্যবহার করে না। এর মধ্যে সকালের চাও হয়ে গেছে। কলাই করা মগে ওর জন্য চা আর কালকের রাতের বাসি রুটি আর খানিকটা গুড়ও এনে দেয় লোকজন। কাল থেকে কিছু খায়নি পটলা। চা দিয়ে ওই বাসি রুটি খেতেই বেশ ভালো লাগে। এই নৌবহরের দেখভাল করে শিবু। শিবুর দুটো পরিচয় আছে। সে মহিষমারির হাটতলার ম্যানেজার। পশারির দোকানে দাবিদারের কাছ থেকে পয়সার হিসেব লেখে। তখন শিবু আম লোক। হাটের মালিক বিভীষণ বাবু। তার আরও নানা ব্যবসাপত্র আছে। প্রধান সেজে সরকারি টাকা কত যে নয়ছয় করেছে হিসেব নেই। আবাদ অঞ্চলের বেশিরভাগ জমি ভেরি তারই। নিজের লঞ্চে করে বসিরহাট ক্যানিংয়ে ভেরির মাছ চালান দেয়। জঙ্গলের বহু টাকার গাছ কেটে চালান দেয়। আর ওই নৌকা করেই তারা রাতের অন্ধকারে গ্রামগঞ্জে হানা দেয়, গৃহস্থদের সর্বস্ব লুট করে। শিবু সেই নৌবহরের সেনাপতি। বিভীষণ মাঝে মাঝে যায়। এবার বিভীষণ আগে থেকে খোঁজ খবর নিয়েছে পটলার ব্যাপারে। জেনেছে পটলাকে তুলতে পারলে
কম করে 10 লাখ টাকা মুক্তিপণ তো পাবেই। তাই পঞ্চপাণ্ডব ক্লাব এখানে আসার পর থেকেই বিভীষণ পটলাকে হাতে আনতে চেয়েছিল, কিন্তু আমাদের দলবল আর পটলা ওর কাছে বাঁধা পড়তে চায়নি। তাছাড়া পটলারও লোকটাকে ভালো লাগেনি। তার উপর বিভীষণ দেখেছে নিরাপদও জুটে গেছে আমাদের দলে। বন বিভাগের মিস্টার রায়ও রয়েছেন আমাদের পাশে। তাই এবার পটলাকে হাতে আনার জন্য এই পথ নিয়েছে। পটলা একদিনেই বিভীষণের লোকজন অনেকের সঙ্গে পরিচিত হয়ে উঠেছে। দলের অন্য লোকেদের বাড়িও এই আবাদ অঞ্চলে। ওরা বাধ্য হয়ে এইসব কাজে এসে জুটেছে, কিন্তু তারা দেখেছে এই কলকাতার বাবুরা বিনা স্বার্থে দূর শহর থেকে তাদের এলাকায় এসে তাদেরই নানাভাবে সাহায্য করেছে। তাই তারা পটলার সঙ্গে কঠিন ব্যবহার করতে পারে না। পটলাও ওদের সঙ্গে মিশে দাঁড় বাইছে। 2-3 দিনের মধ্যে সেও পারবে নৌকা চালাতে। খ্যাপলা জাল ফেলতেও শিখে গেছে। নৌকা নিয়ে ওদের সঙ্গে বড় নদীতেও আসে। ওরাই বলে, এক বাক উজানেই মহিষ মারি। পটলা বলে, এখানে থাকো কেন? ওরা জবাব দেয় না। পটলা বুঝেছে এর জবাব দিতে সর্দারের মানা আছে। পটলা বলে, আমাকে আটকে রেখেছ কেন? একজন বলে, মালিক জানে। পটলা শুধোয়, কে তোমাদের মালিক? ওরা চুপ করে যায়। শিবু বলে, কাল আসবে, তখন দেখবি। পটলা এর মধ্যে ওদের অন্য নৌকাতেও গেছে। দেখেছে সেখানে 2-1টা বন্দুক, সরকি, বল্লম, তলোয়ার, মুখোশও রয়েছে, আর পুঁটলি করা 2-3টে বস্তু। ওগুলো খুলে দেখে কাপড়কে ছাপ ছাপ দিয়ে বাঘের ছালের মতো করা, তার সঙ্গে মোটা দড়ির ল্যাজও। চমকে ওঠে পটলা। ওগুলো গায়ে দিয়ে যে মানুষ বাঘ সাজতে পারে, আর রাতের অন্ধকারে চাপা গর্জন করলে সেটা বাঘের গর্জন বলেই মনে হবে। তার মানে বাঘের ভয় দেখিয়ে এরাই ডাকাতি, খুন, জখম করে। সে কিছু না দেখার ভান করেই ওদের সঙ্গে কথা বলে। এবার মনে মনে সে একটা মতলব বের করেছে। তবে এখন কিছু করা যাবে না। যা করার তা এদের সাহায্যেই করতে হবে। তার আগে জানা দরকার এদের আসল মালিককে। তার জানতেও দেরি হয় না। পরদিন সকাল থেকেই নৌকাতে সাফাইয়ের ধুম পড়ে যায়। মালিক কাজ আসবেন, তাই নদী থেকে ভালো মাছ ধরা হয়েছে। কটা বুনো মুরগিও ধরেছে। দেখা যায় একটা নৌকা এসে ওদিকে দাঁড়ালো। ওটাই মালিকের নৌকা। একজন পটলাকে বলে, তোমাকে মালিক ডাকছেন, চলো। পটলাকে বড় নৌকায় এনেছে। ওদিকে ছইয়ের ভিতরে গদি পাতা, সেখানেই বসে আছে মালিক। শিবুও রয়েছে। শিবু পটলাকে বলে, এই ছোকরা, মালিক যা বলবেন তা না শুনলে ভগবানও তোকে বাঁচাতে পারবে না। যা মালিকের কাছে। পটলা দেখে সামনের গদিতে বসে আছে স্বয়ং বিভীষণ বাবুই। তিনি যে এই জলদস্যু দলের মালিক, এটা পটলার এতদিন জানা ছিল না। আজ মনে হয় সত্যি বিভীষণ একজন ভীষণ প্রকৃতিরই লোক। হিংস্রতায় বাদাবনের বাঘকেও টেক্কা দিতে পারে। বিভীষণ বলে, তোর কলকাতার বাড়িতে খবর গেছে, তারা 10 লাখ টাকা দিলে তবে তুই ছাড়া পাবি। না হলে 10 দিন পরে এই নদীর জলেই তোর গলায় পাথর বেঁধে ডুবিয়ে দেব, কেউ টেরও পাবে না। শিবু ততক্ষণে একটা কাগজ বের করে বলে, সই কর, বাড়িতে লিখছিস। তারা যেন এদের কথা মতো টাকা দেয়, না হলে খতম। নে সই কর। পটলা বুঝেছে এদের মতলব। এখন প্রতিবাদ করা বৃথা, তাই সই করে দেয়। বিভীষণ ভেবেছিল পটলা প্রতিবাদ করবে, কান্নাকাটি করবে। ওসব না করে সই করে দিতে বিভীষণ বলে, গুড বয়। শিবু, কদিন আর বাঁচবে ও? সে কদিন ওকে একটু ভালো মন্দ খেতে দিস, আদরে রাখবি। বেচারা। বনবাংলোতেও খবরটা পৌঁছে গেছে। পটলাকে কারা কিডন্যাপ করেছে।
মিস্টার রায় কলকাতায় পটলার বাড়িতে খবর দিয়েছেন। তার মধ্যে কোনো একটা পাবলিক বুথ থেকে অপহরণকারীরা পটলার বাড়িতেও খবরটা দিয়েছে। 10 লাখ টাকা মুক্তিপণ না দিলে পটলাকে আর পাওয়া যাবে না। পটলার বাড়িতেই কান্নাকাটি পড়ে গেছে। ওরাও পুলিশকে খবর দিয়েছে। মিস্টার রায় ফোন করেছেন ওর কাকাকে। পুলিশও এর মধ্যে খোঁজ খবর শুরু করেছে। বিভীষণ দলে কাজের সম্বন্ধে নির্দেশ দিয়ে ফিরে যায়। শিবুই তার অবর্তমানে দলের সর্দার। কোথায় কোন দল অপারেশন করবে, কারা কি কাজ করবে, সব শিবুই দেখাশোনা করে। পটলাও জেনেছে বিভীষণ 10 লাখ টাকা আমদানির ব্যবস্থা করেছে। শিবুকে বলে পটলা, শিবুদা, ওরা টাকা তো বিভীষণবাবুকে দেবে, আগে কাকাবাবুকে বলবে তোমাকে আলাদা 1 লাখ টাকা দিতে। শিবু এতগুলো টাকা পাবে স্বপ্নেও ভাবেনি। বিভীষণই এতদিন এইভাবে টাকা তুলেছে, তার ভাগ্যে কিছুই আসেনি। শিবু তাই 1 লাখ টাকা পাবার কথা শুনে খুশি হয়, আর পটলাকে সে বেশ যত্ন আত্তি করে। পটলাও ওদের সঙ্গে জাল টানে, মাছ ধরে, দল বেঁধে বনে যায় মধু সংগ্রহ করতে। এখন বসন্তকাল, সারা বনের গাছে ফুল আর ফুল, চারদিক বর্ণময় হয়ে ওঠে। বনের বাতাসও সুবাসে ভরপুর। গাছে গাছে বড় বড় মৌচাক। ওরা গোলপাতার মশাল জেলে মৌমাছি তাড়িয়ে চাক থেকে হাঁড়ি হাঁড়ি মধু সংগ্রহ করে। শিবু পটলার জন্য একটা ছোট নৌকার ব্যবস্থা করেছে। ছইওয়ালা নৌকোতে একা থাকে পটলা। পটলা সেদিন সন্ধ্যায় অন্ধকারে বড় নৌকা থেকে একটা পুঁটলি হাতিয়ে আনে। রাতে নিজের নৌকায় সেটা খুলে দেখে সেই বাঘের পোশাক। ছইয়ের মধ্যে গায়ে চাপাতে মনে হলো সেও যেন ল্যাজওয়ালা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। পটলা ওটাকে খুলে পাটাতনের নিচে লুকিয়ে রাখে। তার মাথায় একটা মতলব এসেছে, তাই কদিন ধরে সে প্রস্তুতি নিচ্ছে গোপনে। কলকাতার বাড়িতে খবরটা পৌঁছেছে। মুক্তিপণের দাবি শুনে পটলার ঠাকমা বলে, চাই চাক 10 লাখ টাকা, তাই দিয়ে পটলাকে নিয়ে আয়, টাকা যা লাগে আমি দিচ্ছি। পটলার বাবা কাকা বলে, পুলিশ তো খোঁজ করছে। ঠাকমা বলে, ওদের মুরদ বোঝা গেছে, তোরা টাকা নিয়ে যা, কতদিন হয়ে গেল, ছেলেটা বেঁচে আছে কি না কে জানে, যা তোরা। পটলার কাকা বলে, এত ঘাবড়াচ্ছ কেন? পটলা ঠিকই আছে। তুমি বলছো আমি যাচ্ছি মিস্টার রায়ের বোন বাংলোয়, পুলিশও সঙ্গে থাকবে। এদিকে আমাদের রিলিফের কাজ বন্ধ হয়ে গেছে। পটলার দেখা নেই। মিস্টার রায় পুলিশ নিয়ে এদিক ওদিক খোঁজ খবর করছেন, কিন্তু কোনো খবরই পাচ্ছেন না। বিভীষণবাবু অবশ্য রটিয়েছে ওদের রিলিফের দম শেষ হয়ে গেছে, ছেলেরা কলকাতায় ফিরে গেছে, রিলিফ বন্ধ হয়ে গেছে, তাই এসব অপহরণের গল্প ফেঁদেছে ওরা। এসব কলকাতার বাবুদের চাল হে। সব শুনেও চুপ করে থাকি। পুলিশ তো আমাদেরই জেরা করে, আমরাই নাকি সব জানি। যেন চোরই বানাবে এবার আমাদের। পুলিশ বলে, এ কেসের কিনারা না হওয়া পর্যন্ত তোমরা কেউ এখান থেকে যাবে না। হোঁতকা বন্দি দশায় থেকে বেশ চটে উঠেছে। সে বলে, কি কন মশাই, আমরাই পটলাকে অপহরণ করেছি? ওসি বলে, তদন্ত করে দেখতে হবে, এখন নো ছাড়াছাড়ি, আইনের চোখে তোমরাও দোষী। ওরা নজরবন্দি করে রেখেছে আমাদের। পটলাই ছিল আমাদের লিডার। সে সাহস শক্তি জোগাত, অর্থ জোগাত। কাজ করতাম তার উৎসাহ নিয়ে। এখন পটলা নেই, আমরাও যেন শক্তিহীন হয়ে পড়েছি। বন্দি হয়ে পড়ে আছি এই বাদা বনে। তবু কাকাবাবু আসতে কিছু আশার আলো দেখি। কাকাবাবু মিস্টার রায়ের অফিসে বসে পরামর্শ করছেন। অপহরণকারীরা পরেও ফোন করেছে যে মহিষমারির জঙ্গলে একটা কেওড়া গাছের ডালে
ব্যাগে করে টাকা রেখে আসতে হবে। সেখানে আর কেউ থাকবে না। 3 ঘন্টা পর ওরা ওখানেই পটলাকে রেখে আসবে গাছের উপর। তবে সাবধান করে দিয়েছে, আশেপাশে তাদের লোকও থাকবে। কেউ কথার খেলাপ করে পুলিশ ডাকলে পটলাকে জীবন্ত অবস্থায় আর ফিরে পাওয়া যাবে না। আমরা শুনেছি ওদের কথা। মিস্টার রায় বলেন, পুলিশকে সব কথাই জানানো দরকার। পটলার কাকা বলেন, ওসবের দরকার নেই মিস্টার রায়। ছেলেটার লাইফের প্রশ্ন। যাক টাকা, তবুও ফিরে আসুক। কালই তাহলে ওদের কথা মতো কাজ হবে। দেরি করা ঠিক হবে না। আমরাও খুশি হই কাকাবাবুর কথায়। ঢের হয়েছে সেবার কাজ। এখন প্রাণে বেঁচে ঘরের ছেলে ঘরে ফিরতে চাই। কলকাতায় ফিরে পটলার ক্লাবই ছেড়ে দেব। এর মধ্যে পরম হিতৈষী বন্ধুর মতো বিভীষণ বাবুও আসে। শুধু এসে ছেলেটার কোনো খবর পেলেন মিস্টার রায়? মিস্টার রায় বলেন, না, এই পটলার কাকাবাবু কলকাতা থেকে এসেছেন। মুক্তিপণ দিয়েই পটলাকে নিয়ে যেতে চান। বিভীষণ বলে, না না, ওইসব ডাকাতদের টাকা দেবেন না মশাই। পুলিশে খবর দিন, ধরুক ওদের, শাস্তি হোক। কাকাবাবু বলেন। ওসব পরের কথা, আগে তো ছেলেটাকে বাঁচাই। বিভীষণ বলে, এসব আপনাদের দুর্বলতা স্যার, তাই দেশের এই হাল। চোর ডাকাতদের সাজা হবে না। জ্ঞান দিয়ে চলে যায় সে দরদি বন্ধুর মতো। কাকাবাবু বলেন, ঠিকই বলেছেন প্রধান মশাই, কিন্তু পটলার কথা ভেবে বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। ছেলেটা ঘরে ফিরুক। বিভীষণবাবু হাটতলার অফিসে ফেরে বেশ খুশি ভাব নিয়ে। এত সহজে যে অতগুলো টাকা এসে যাবে তা ভাবেনি। কালি লাল থলিতে ওরা বনের কেওড়া গাছে টাকা রেখে আসবে। সেই সময় নজর রাখতে হবে যেন পুলিশের ফাঁদ না পাততে পারে তারা। ব্যাগটা ডেরায় পৌঁছে গেলে ছেলেটাকেও এনে এদিকে কোথাও নামিয়ে দিয়ে যাবে। 10 লাখ টাকা এসে যাবে তার হাতে, আর সেবার কাজ করে বিভীষণের বদনাম কেউ করতে পারবে না। তারপর নিরাপদ মাস্টারের সেবাব্রতের বিজনেসও ফাটিয়ে দেবে বিভীষণ। এখানে চলবে তারই একাধিপত্য, অন্য কারো নয়। বনের জীবনে পটলা কদিনেই অভ্যস্ত হয়ে উঠেছে। নৌকা বাইতেও শিখে গেছে। দেখেছে নদীর গতিপথ। জোয়ারের সময় নৌকা বয়ে সে দেখেছে নিচের দিক থেকে জলস্রোত ফুলে উঠে তীর বেগে বন ছাড়িয়ে যায় মহিষমারির হাটতলা। জোয়ার আসে দিনে একবার, ঘণ্টা 5 টান থাকে। তারপর কিছুক্ষণ গাঙের জল স্থির হয়ে ফুলে ওঠে। তারপর আসে ভাটার টান, তাও চলে ঘণ্টা 5। তারপর স্থিরভাবে নামে গাঙে। এরপর মাঝরাতে আবার আসে সেই জোয়ার। জলস্রোত বয়ে চলে উপরের উজানে। মহিষমারি হাটতলা এখান থেকে ঘণ্টা 3 পথ। পটলা এর মধ্যে মনে মনে তৈরি হয়ে নিয়েছে। ইতিমধ্যে সে তার নৌকাতে কিছু চিড়ে, গুড় ও কলসি ভর্তি খাবার জলও সংগ্রহ করে রেখেছে। সেদিন অমাবস্যার রাত। আজ আসবে ভরা কোটালের জোয়ার। তার আগেই ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সেদিন নৌকা বেয়ে সবাই বেশ ক্লান্ত। ওরা সকাল সকাল শুয়ে পড়েছে। টিপটিপ বৃষ্টিও শুরু হয়েছে। ওরা ছইয়ের মধ্যে সকলে ঘুমে মগ্ন। ঘুমোয়নি শুধু পটলা। সে চারদিকে নজর রেখেছে। কারও কোনো সাড়া নেই। এমন সময় আসে জোয়ার। নৌকার মুখও স্রোতের টানে ঘুরে যায়। পটলা তৈরি হয়েই ছিল। সে নোঙরটাকে ধীরে ধীরে তুলে নিয়েছে যাতে স্রোতের টানে নিঃশব্দে তার নৌকাটা ছোট খাল থেকে বড় নদীর মধ্যে ঢুকে পড়ে। আর জোয়ারের প্রবল স্রোত চলেছে বন থেকে লোকালয়ের দিকে। পটলা নৌকাটাকে সেই স্রোতে ভাসিয়ে দিয়ে শক্ত হাতে হাল ধরে বসে। তীব্র জোয়ারের স্রোতে তার নৌকা বন থেকে লোকালয়ের দিকে ছুটে চলেছে।
পটলা পিছনের দিকে চেয়ে দেখে কোথাও কেউ নেই। দুদিকেই এখনো বনভূমি। ওরা কেউ টেরও পায়নি যে পটলা ওদের জাল কেটে পালাতে পেরেছে। কলসি থেকে খানিকটা জল খেয়ে পটলা নতুন উদ্যমে আবার হাল ধরে। পটলা অবশ্য পটলার বেশে নেই, বুদ্ধিটা সে নিজেই বার করেছিল। ওদের নৌকা থেকে একটা বাঘের পোশাক বের করে এনেছিল। এখন সেইটা পরে বাঘ সেজে সে হাল ধরেছে। বাইরে থেকে হঠাৎ কেউ দেখলে ভাববে যেন কোনো ভাসমান নৌকাতে একটা বাঘই চলেছে। নৌকা চলেছে, পথ যেন আর ফুরোয় না। সবসময়ই মনে হয় পটলার যেন নৌবহরের কোনো দল ধেয়ে আসছে, কিন্তু গাঙের বিস্তারে তেমন কিছু দেখা যায় না। আকাশে তারাগুলো ঝকঝক করে, বাতাস বইছে, ঢেউও উঠছে, তবু সে শক্ত হাতে হাল ধরে আছে। অরণ্য শেষ হয়ে এসেছে। দেখা যায় ফরেস্ট অফিসের কাঠের জেটিটা রয়েছে দূরে বাঁকের মাথায়। পটলা নৌকার মুখ তীরের দিকে করে। যেভাবে হোক ওকে নৌকা ফেরাতে হবে বন অফিসের জেটিতে। স্রোতের টানও রয়েছে, তবু সে হাল শক্ত করে ধরে সব শক্তি দিয়ে। নৌকাটাও এবার যেন সাড়া দেয়, তার মুখ ফিরেছে তীরের দিকে। পটলা হালে মোচড় দিয়ে নৌকার গতিবেগ সামলাতে থাকে। ধীরে ধীরে নৌকাটা এসে জেটিতে ভিড়তে পটলাও কাছিটাকে একটা খুঁটার সঙ্গে বেঁধে ফেলে। নৌকা স্থির হতেই লাফ দিয়ে জেটিতে নেমেছে সে। এখন সে মুক্ত। 10 দিন পর সে মুক্তির স্বাদ পেয়ে আনন্দে যেন লাফাতে থাকে। ছুটল সে বন বাংলোর দিকে। জায়গাটা তার চেনা। ওদিকের কাঠের ঘরটাতে তারা থাকত। হয়তো এখনো হোঁতকা, সমীর, গোবরা, ফটিক রয়েছে। রাতের নির্জন নিস্তব্ধ বাংলো। পটলা বারান্দায় উঠেছে। ওদিকে একটা আম গাছ, তার ডালগুলো এসে বারান্দায় ঠেকে। পটলা ওদের ঘরের সামনে এসে দেখে জানলা খোলা। সে খোলা জানলায় ঠক ঠক শব্দ করতে ভিতর থেকে কে জেগে ওঠে। আর একটা জোরালো টর্চের আলো ঘরের ভিতর থেকে বাইরে পটলার ওপর এসে পড়তেই ভিতর থেকে হোঁতকাই হাঁক পারে, বাঘ বাঘ। শব্দ দুটো এই অঞ্চলে এমন ত্রাসের সঞ্চার করে জানা ছিল না পটলার। নিমেষের মধ্যে সারা কলোনির মানুষ জেগে ওঠে, চিৎকার ওঠে, বাঘ বাঘ। টর্চ মশাল জেলে গার্ডরাও লাঠি, বল্লম, মায় বন্দুক নিয়ে বের হয়। রায় সাহেবও, হোঁতকা, আমি, গোবরাও বের হয়েছি। ওদিকের ঘরে ছিলেন কাকাবাবু, তিনিও বের হন। একজন গার্ড হঠাৎ বাঘের সামনে পড়ে তার ল্যাচটাই টেনে ধরেছে প্রাণপণে। পটলা এইভাবে আক্রান্ত হবে ভাবেনি। সে তখন বাঘের পোশাক নিয়েই বিপদে পড়েছে। ক্রমে টান পড়ছে ল্যাজে। বাঘ বাবাজি ল্যাজ সমেত পোশাক খুলে আন্ডারওয়্যার পরা অবস্থাতেই গিয়ে লাফ দিয়ে গাছের ডালে উঠেছে। তার ল্যাজ সমেত পোশাক রয়ে গেছে গার্ডের হাতে। ওদিকে গাছে টর্চের আলো পড়তে পটলা চেঁচিয়ে ওঠে, গুলি করবেন না রায়মশাই, আমি পটলা, বন থেকে পালিয়ে এসেছি। চেনা কণ্ঠস্বর। এবার গাছ থেকে নেমে আসে পটলা, পরনে আন্ডারওয়্যার আর গামছা। বলে, এসব ওদের বাঘ সাজার পোশাক। ওরাই বাঘের ডাক শুনিয়ে ডাকাতি করত। আসল বাঘ নয়, নকল মানুষ বাঘ। কাকাবাবু অবাক হন। পটলা, তুই? পটলা বলে, ওদের সব আতাপাতা আমি এনেছি। এই ভোরেই গেলে ওদের ধরা যাবে। ওরা কারা? মিস্টার রায়সুধন। পটলা বলে, সকালের মধ্যে যদি অপারেশন করতে পারেন জানতে পারবেন তারা কারা, কারা এই এলাকার মানুষ বাঘ। এর মধ্যে পুলিশ, বন বিভাগের লোকেরাও হাজির হয়েছে। পুলিশ সুপার বলেন, গেট রেডি ফর অপারেশন, আসামিদের হাতে নাতে ধরতে হবে। বিভীষণবাবু বেশ খুশি মনেই ভোরের ভাটার টান শুরু হবার পরেই বেশ সেজে গুজে নিজের পানসি নিয়ে চলেছে নৌবহরের দিকে।
আজ সকালেই বনে লোকজনদের পাঠাতে হবে। এতগুলো টাকার ব্যাগ ওরা বনে রেখে আসবে তাদের কথা মতো। সেই টাকা নিরাপদে নিয়ে এসে দেখে গুনে ঠিক থাকলেই ছেলেটাকে এদিকে কোথাও ছেড়ে দিয়ে যেতে হবে। সব কাজ নিজেই তদারকি করবে। এত টাকা শিবুর হাতে যেতে দিতে চায় না বিভীষণ, তাই নিজেই সে নৌবহরের প্রধান কেন্দ্রে চলেছে। সকাল হয়েছে, তখন সবে ঘুম ভাঙছে বনের নৌকা বহরের লোকেদের। বিভীষণও গিয়ে হাজির হতে কর্মব্যস্ততা পড়ে যায়। এমন সময় খবর আসে পটলার নৌকা দেখা যাচ্ছে না। প্রথমে বিভীষণ কথার গুরুত্ব দেয়নি, বলে, দেখ ওখানেই কোথাও আছে। কিন্তু এবার তাদের টনক নড়ে। এদিক ওদিক খুঁজেও তার কোনো হদিশ মেলে না। পটলারও দেখা নেই, সে নৌকা সমেত গায়েব হয়ে গেছে। গর্জে ওঠে বিভীষণ, কোথায় যাবে? দেখ এদিক ওদিক। ওকে খুঁজে না পেলে তোদের কাউকে ছাড়বো না। যেখান থেকে পারিস পটলাকে ধরে আন। শিবু ও তার দলবল ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ বিকট শব্দে সাইরেন বেজে ওঠে। বনে বাজছে পুলিশি নৌকার সাইরেন। এরা ভাবতেই পারেনি যে এইভাবে এই বনের মধ্যে গড়ে ওঠা তাদের এতদিনের সাম্রাজ্যের খবর পেয়ে যাবে পুলিশ। পুলিশ মাইকে ঘোষণা করছে, কেউ পালাবার চেষ্টা করবে না, তাহলে গুলি চালাতে বাধ্য হব। পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। দুহাত তুলে একে একে নেমে এসে আত্মসমর্পণ করো। মিস্টার রায় এতদিন পর জলদস্যুদের আস্তানার সঠিক সন্ধান পেয়ে পুলিশ বাহিনী নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। শিবু বলে, এখন কি হবে বিভীষণদা? বিভীষণও ভাবতে পারিনি যে এইভাবে হাতে নাতে ধরা পড়ে যাবে সে। ভেবেছিল মুক্তিপণের 10 লাখ টাকা নিয়ে বিজয়ীর মতো ফিরবে। এখন ধরা পড়লে তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। এতদিনের গড়া সাম্রাজ্য যে এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে যাবে তা ভাবেনি। এখন যে কোনোভাবে হোক পুলিশের নজর এড়িয়ে পালাতেই হবে তাকে। তাই বিভীষণ এখন সেই বাঘের পোশাক পরে বাঘ সেজেছে। কোনো মতে সে নৌকার পিছন দিক দিয়ে লাফ দিয়ে নেমে ভাটার কাদার মধ্যে পড়ে। তারপর কোনো মতে গিয়ে একটা ঝোপ বনের ভিতর গুটি মেরে গা ঢাকা দিয়ে বসে থাকে। পালাবার পথ নেই। জঙ্গলের মধ্যে পুলিশও বন্দুক হাতে নেমেছে। এদিকে পুলিশও ততক্ষণে বেশ কিছু লোককে বন্দি করেছে। পটলাই ওদের বড় নৌকায় এনে তাদের অস্ত্র ভাণ্ডারেরও খোঁজ দিয়েছে। শুধু অস্ত্রই নয়, রয়েছে বহু ডাকাতির নানা দামি মাল, বহুজনের সোনার গহনা, টাকাও। কিন্তু তবু সেই মালিককে পাওয়া যায় না। দলের 2-4 জন ডাকাতকে মার দিতে তারাই বলে, মালিকও ছিল, গেল কোথায় সে বেটা? পুলিশও খুঁজছে তাকে। হঠাৎ ঝোপের মধ্যে দেখে একটা বাঘ রয়েছে। পুলিশও বাঘ দেখে আত্মরক্ষার জন্য রাইফেল তুলেছে। এবার বাঘ বাবাজি আর্তনাদ করে, মেরো না বাবা। মানুষের ভাষায় বাঘকে কথা বলতে দেখে পুলিশও এবার গুলি না চালিয়ে বন্দুকের বাঁট দিয়ে সপাটে ঘা মারতে বাঘ বাবাজি আর্তনাদ করে কাদায় চিৎপাত হয়ে পড়ে। লোকজন ছুটে আসে। মিস্টার রায়ও ধরাশায়ী কাদামাখা বাঘকে দেখে বলেন, এ কি বিভীষণবাবু, আপনি? দলের লোকেরাই বলে, এই তো আমাদের মালিক, দলের মাথা। পটলা বলে, সত্যি বিভীষণবাবু, আপনি সত্যি ভীষণ লোক। মানুষরূপী রয়্যাল বেঙ্গল টাইগার। এলাকার সব কিছুই আস্ত গিলে খাবেন। পুলিশ অফিসার বলেন, তাহলে এখানকার চুরি ডাকাতির মূলে আপনি? মিস্টার রায় বলেন, কত নৌকা বোঝাই চোরাই কাঠ কেটেছে দেখুন।
বোনেরও শত্রু, আর টাকার জন্যই পটলাকে আপনি অপহরণ করে এখানে রেখেছিলেন? বিভীষণ তখনও কাতরাচ্ছে। পুলিশ অফিসার বলে, বাঘের ছদ্মবেশ নিতে হয় না, আপনি বাঘের চেয়েও হিংস্র। চলুন এবার, জেলের গারদের ভিতরেই থাকবেন। আপনাদের ঠাঁই মানুষের জগতে নয়, গারদের মধ্যে। মহিষমারীর হাট বারাজ। সকাল থেকেই হাটতলা আজ জমজমাট। নৌকায় পশারির দল এসে সকাল থেকেই মালপত্র সাজিয়ে বসেছে। গুপির চায়ের দোকানও জমে উঠেছে। ডিঙিতে করে আসছে দূর গ্রাম থেকে মানুষের দল। ফেরিওয়ালাদের হাঁক ডাকও শুরু হয়েছে। আজকে দিনে গ্রামের লোকজনদের দেখা মেলে, তাই আমরাও হাটে এসেছি। হঠাৎ এমন সময় পুলিশের, বন বিভাগের লঞ্চগুলো, দুটো স্পিডবোটও এসে থামে। ওর থেকে নামানো হচ্ছে সেই ডাকাত দলকে, আর তাদের সঙ্গে দেখা যায় কাদামাটি মাখা বিধ্বস্ত বন্দি অবস্থায় বাঘের পোশাক পরা বিভীষণ বাবুকে। তার ভোঁদা চেহারায় বাঘের পোশাক আর পুরুষ্টু গোঁফ দেখে মনে হয় যেন মানুষ নয়, বাদাবনের বাঘই। তার এতদিনে জারি জুরি ধরা পড়ে গেছে। আজ সে প্রমাণিত আসামি। এখন আদালতে তার বিচার হবে আর সাজাও হবে। নিরাপদ মাস্টার এগিয়ে আসে। সে আজ পটলাকে দেখে খুশি। এই তরুণ দল কলকাতা থেকে এসে এই দুর্গম অঞ্চলের মানুষের চরম বিপদের দিনে শুধু সাহায্যই করেনি, তাদের চরম শত্রুকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করে সারা এলাকার মানুষকে বিপদ থেকে বাঁচিয়েছে। পটলা বলে, মাস্টারমশাই, আমাদের এখান থেকে যেতে হচ্ছে, তবে এখন সরকারি রিলিফও আসবে। এদের তা দেবেন, আর এখানকার মানুষের জন্য কাজ করতে আমরা আবার আসব। ততদিন এদের দেখবেন। পিছনে পড়ে রইল সুন্দরবনের সে প্রত্যন্ত অঞ্চল। আমরা ফিরছি শহরের দিকে। শুনছিলেন শক্তিপদ রাজগুরুর পটলা সিরিজ থেকে সুন্দরবনে পটলা। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।